হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, বন্ধুরা কেমন আছো তোমরা সকলেই? আশা করি খুব ভালো আছো এবং ইতিমধ্যেই ফোর্থ সেমিস্টার পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুতি জোর কদমে চলছে। আজ খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। ক্লাস 12 এইচএস এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের ইউনিট 2 রাশি বিজ্ঞানের অন্তর্গত খুব গুরুত্বপূর্ণ একটি টপিক এসটি বা সম্মুখ বিচ্যুতি। এখান থেকে এবারে তোমাদের পরীক্ষায় থাকছে প্রশ্ন এবং অঙ্ক। তো কী ধরনের অঙ্ক থাকবে এবং প্রশ্ন থাকবে জানাবো, এবং খুব সহজভাবে কিভাবে এসডি নির্ণয় করবে, কি কি পদ্ধতি রয়েছে একদম খুব সহজভাবে বুঝিয়ে দেবো, সারা জীবন মনে থাকবে। জাস্ট ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং খাতা কলম নিয়ে বসে যাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ভিডিওটিতে একটি ছোট লাইক দিতে অবশ্যই ভুলবে না। তো চলে আসি আমাদের মূল ভিডিওতে বা মূল টপিকে। আমাদের টপিক হচ্ছে এসডি সম্মুখ বিচ্যুতি, প্রমাণ বিচ্যুতি বা হচ্ছে কি আদর্শ বিচ্যুতি। একই নাম সবগুলির, যে কোনো একটি নাম পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, তাহলে এই এসডি নির্ণয় কিভাবে আমরা করব, তাই তো? সেটা আসার আগে তোমরা জানো ইতিমধ্যে আমরা কেন্দ্রীয় প্রবণতার সমস্ত নিয়মের অঙ্কগুলো করেছি, কিন্তু এই যে কেন্দ্রীয় প্রবণতার অঙ্ক অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতা যে আমরা করছি, অর্থাৎ কিসের মাধ্যমে করছি? একটা রাশি তথ্যের মাধ্যমে। একটা ডেটা দেওয়া থাকে, সেখান থেকে আমরা কেন্দ্রীয় প্রবণতা নির্ণয় করি, গড় নির্ণয় করি, মধ্যমান নির্ণয় করি। কিন্তু একটি রাশিগুচ্ছের বা একটি রাশি সেটের কেবলমাত্র গড় জানলেই কি যথেষ্ট? না। গড় জানা মানে জাস্ট সেই ক্লাসের বা সেই শ্রেণীর গড় জানা হলো, কিন্তু তার ভিতরের তাৎপর্য কিন্তু আমরা বুঝতে পারি না। তাহলে এর তাৎপর্য বোঝার জন্য বা স্কোরগুলি কীভাবে ছড়িয়ে আছে তা জানার জন্য আমাদের বিচ্যুতি জানতে হবে। ঠিক আছে, বিস্তৃতি জানতে হবে। বিস্তৃতি মানে কি? অর্থাৎ গড় থেকে স্কোরগুলি কতটা দূরত্বে ছড়িয়ে আছে বা কিভাবে ছড়িয়ে আছে তাকে বলা হয় বিস্তৃতি। তাহলে এই বিস্তৃতি পরিমাপ করার জন্য আমাদের কয়েকটি পদ্ধতি রয়েছে, যেগুলি তোমাদের মাস্টার্স লেভেলে রয়েছে। তাহলে এই পদ্ধতিগুলি কি কি একটু দেখে নাও। তাহলে রাশিগুচ্ছের বিস্তৃতি নির্ণয়ের জন্য আমাদের কি কি পদ্ধতি রয়েছে, তাহলে কি কি পদ্ধতিগুলি রয়েছে একটু দেখে নাও। তাহলে রাশিগুচ্ছের গড়ের বিস্তৃতি জানার জন্য পদ্ধতি রয়েছে তোমার রেঞ্জ। ঠিক আছে, রেঞ্জ। তৃতীয় হচ্ছে তোমাদের চতুর্থাংশ বিচ্যুতি। ঠিক আছে, তারপরে 3 নম্বর রয়েছে ভেরিয়েশন। ঠিক আছে, তারপরে আরেকটা রয়েছে তোমার গড় বিচ্যুতি এবং সর্বশেষ আমরা করব আদর্শ বিচ্যুতি। ঠিক আছে, তাহলে সব থেকে নির্ভরযোগ্য পদ্ধতি হচ্ছে আদর্শ বিচ্যুতি বা যাকে আমরা বলি এসডি। তাহলে এসডি এটাই তোমাদের সিলেবাসে রয়েছে, বাকিগুলো সিলেবাসে নেই, এগুলো তোমাদের মাস্টার্স লেভেলে রয়েছে। বোঝা গেল? তাহলে আদর্শ বিচ্যুতি রয়েছে তোমাদের সিলেবাসে। তাহলে এই আদর্শ বিচ্যুতি নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে এই আদর্শ বিচ্যুতি জিনিসটা কি একটু আরও উদাহরণ সহজভাবে বুঝে নিই। তাহলে এখানে তোমাদের পরীক্ষায় আসতে পারে যে গড়ের বিস্তৃতি নির্ণয়ের জন্য কয়েকটি পদ্ধতি লেখো। তাহলে কি কি পদ্ধতি বলবে? রেঞ্জ, চতুর্থাংশ বিচ্যুতি, ভেরিয়েশনস, গড় বিচ্যুতি, আদর্শ বিচ্যুতি বা এসডি। এবং যদি বলে যে গড়ের বিস্তৃতি নির্ণয়ের জন্য সবথেকে নির্ভরযোগ্য পদ্ধতির নাম কি, তাহলে আমরা বলবো আদর্শ বিচ্যুতি বা এসডি। বোঝা গেল? এবার আসি আমরা এই এসডি সম্পর্কে। তাহলে এই এসডি জিনিসটা কি, এই জিনিসটা আমরা একটু উদাহরণ সহযোগে বুঝে নিই। ধরে নাও তোমাদের স্কুলের ক্লাস 11-এ ছাত্র রয়েছে এবং সেক্ষেত্রে তাদের স্কোর হচ্ছে কি 50, 48, 49, তারপর রয়েছে 47 এবং হচ্ছে আবার 50। বোঝা গেল? আবার 50। এবং ক্লাস 12-এর স্কোর সংখ্যা কত হয়েছে দেখো, এই যে 35, 20, 50, 40, 30 ধরে নিলাম। ক্লাস 11-এর নম্বর বিভাজন দেওয়া রয়েছে এবং ক্লাস 12-এর নম্বর বিভাজন দেওয়া রয়েছে। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যে উভয়ের গড় কত হচ্ছে? গড় 50 স্কোর।
আমরা ধরে নিলাম, যদিও আমরা ক্যালকুলেশন করলে 50 পাবো না, কিন্তু আমরা ধরে নিয়েছি যে ক্লাস 11 এবং 12-এর উভয়ের শ্রেণীর গড় সংখ্যা হচ্ছে কত, 50, অর্থাৎ তাদের স্কোরের গড় সংখ্যা হচ্ছে 50। এক্ষেত্রে এবার আমরা দেখব যে দেখো ক্লাস 11-এর না 12-এ কোনটা বেশি সুসজ্জিতভাবে রয়েছে, অর্থাৎ গড় সংখ্যা থেকে এইগুলির সংখ্যার পার্থক্য কি খুবই কম না, দেখতে পাচ্ছ দেখো 50, তারপরে হচ্ছে 50 থেকে 50-এর ব্যবধান 0, 50 থেকে 48-এর ব্যবধান কত 2, 49 থেকে 50-এর ব্যবধান কত 1, 47 থেকে 50-এর ব্যবধান কত 3, আবার 50-এর 50 ব্যবধান মানে 0। মানে এই যে উপরের ক্লাস 11-এর স্কোরগুলি 50-এর নিকটের খুব কাছাকাছি রয়েছে, অর্থাৎ গড় সংখ্যার খুব নিকটবর্তী অঞ্চলে রয়েছে, অর্থাৎ খুব কম ব্যবধানে রয়েছে। তাই এক্ষেত্রে আমরা বলবো যে এইচডি কম, ঠিক আছে, এইচডি তুলনামূলকভাবে কম হচ্ছে, অর্থাৎ এইচডি এর মান কম। এইচডি এর মান কম মানে তারা সুসজ্জিতভাবে রয়েছে এবং গড় সংখ্যার খুব নিকটে রয়েছে। এবার দেখো ক্লাস 12-এর স্কোরগুলি আমরা যদি লক্ষ্য করি, তাহলে 50 থেকে 35 মানে প্রায় 15 ব্যবধান, 20 থেকে 50 মানে 30 ব্যবধান, 50 থেকে মানে 0 ব্যবধান, 40 থেকে কত 10 ব্যবধান এবং 30 ব্যবধান। তাহলে আমরা ক্লাস 12-এর স্কোরগুলি লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি যে এদের গড় সংখ্যা থেকে বিচ্যুতি কিন্তু অনেকটা বেশি, অর্থাৎ তাদের বিস্তৃতি বা অনেকটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, গড়ের সংখ্যা থেকে অনেকটা দূরত্বে রয়েছে, তাই তো। তাই আমরা এক্ষেত্রে বলবো যে এসডি বেশি, ঠিক আছে। তাহলে এসডি বেশি মানে কি, তাদের বিস্তৃতি বেশি, বেশি দূরত্বে রয়েছে গড়ের সংখ্যা থেকে, গড়ের মান থেকে তাদের রাশিগুচ্ছগুলি বেশি দূরত্বে রয়েছে, তাই এটা কিন্তু বেশি সুসজ্জিত নয়। বুঝা গেল? তাহলে এই যে কিভাবে এই মানগুলো আমরা বের করব, কিভাবে কতটা কম হচ্ছে কতটা বেশি হচ্ছে, এই পদ্ধতিগুলি কি সূত্র রয়েছে, গ্রুপ ডেটা থাকলে কিভাবে বের করব, আনগ্রুপ ডেটা থাকলে কিভাবে বের করব, হ্যাঁ বিন্যস্ত অবিন্যস্ত এগুলো যদি থাকে আমরা কিভাবে বের করব, সেই নিয়মগুলি আজকে আমরা করব, ঠিক আছে। তাহলে এবার আমরা দেখে নিচ্ছি যে এইচডির সংজ্ঞা কি। এইচডির সংজ্ঞা হচ্ছে যে যখন কোনো রাশি তথ্যের মানগুলির সঙ্গে এবং গড়ের পার্থক্যের বর্গ করা হয় এবং সেই বর্গগুলির আবার সমষ্টি করা হয় এবং সমষ্টির আবার বর্গমূল করা হয় এবং তার ফলে যে মানটা বের হয় তাকে আমরা কি বলবো, এইচডি। খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য, অর্থাৎ এইচডি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সংজ্ঞা দাও, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবে। এর দুটি সুবিধা অসুবিধা এবং ব্যবহার অবশ্যই পড়ে রাখবে। তাহলে এবার আমরা চলে আসছি এইচডির নির্ণয়ের কীভাবে আনগ্রুপ ডেটা মাধ্যমে আমরা সারি বিন্যাসের মাধ্যমে আনগ্রুপ ডেটা যদি থাকে তাহলে কীভাবে আমরা অঙ্ক করব, ঠিক আছে। আনগ্রুপ ডেটা, তারপরে আমরা গ্রুপ ডেটার মধ্যে আসব। তাহলে দুটো সূত্র রয়েছে, একটা হচ্ছে কি প্রকৃত চুক্তি, ঠিক আছে, এই একটা পদ্ধতি রয়েছে। এর সূত্র হচ্ছে যে সিগমা ইজ ইকাল টু সামেশন অফ এক্স বাই এন, এক্স স্কোয়ার হবে, ঠিক আছে। তাহলে প্রকৃতি চুক্তি যার সূত্র হচ্ছে এটা, এবং দ্বিতীয় সূত্র হচ্ছে প্রত্যক্ষ বিচ্যুতি। এর সূত্র হচ্ছে কি 1/n রুট আওয়ার n ইন্টু সামেশন অফ এক্স স্কোয়ার মাইনাস সামেশন অফ এক্স এর হোল স্কোয়ার। বুঝা গেল? এখানে n কি, n হচ্ছে রাশি তথ্য অর্থাৎ স্কোর সংখ্যা, বুঝা গেল। এবং সামেশন অফ এক্স কি, সামেশন অফ এক্স হচ্ছে তোমার স্কোরের সমষ্টি মানে যোগফল। তারপর হচ্ছে সামেশন অফ এক্স স্কোয়ার মানে কি, বর্গ, অর্থাৎ এই সমষ্টির বর্গ। বুঝা গেল? তাহলে এই দুটি পদ্ধতি রয়েছে। এটা কিসের জন্য? এটা হচ্ছে তোমাদের আনগ্রুপ ডেটা। যদি পরীক্ষায় আনগ্রুপ ডেটা দেওয়া থাকে এইভাবে, সারি বিন্যাস্ত না থাকে, যদি শুধু জাস্ট আনগ্রুপ ডেটা দেওয়া থাকে, তাহলে আমরা এই দুটি পদ্ধতিতে অঙ্ক করব। তো আমি তোমাদের প্রেফারেন্স করব যে প্রত্যক্ষ বিচ্যুতি যে পদ্ধতিটা রয়েছে এই পদ্ধতিতে তোমাদের অঙ্কটা করব, ঠিক আছে। আর এই পদ্ধতি করছি না, এই পদ্ধতি না করলেও চলবে, যে কোনো একটা পদ্ধতি তোমার যে পদ্ধতিতে ভালো লাগে। তবে আমি 2 নম্বর পদ্ধতিটাই অঙ্ক করাচ্ছি, ঠিক আছে। 2 নম্বর পদ্ধতির মাধ্যমে বা 2 নম্বর সূত্রের মাধ্যমে আমি অঙ্কটা করাচ্ছি, ঠিক আছে। তো ভালো করে দেখো, খাতা কলম নিয়ে বসে থাকো। এবার তোমাদের কি করতে হবে, ফার্স্ট কাজ, এভাবে যখন তোমাদের অবিন্যস্ত সারি দেওয়া থাকবে সেক্ষেত্রে তোমরা অঙ্কগুলো কিভাবে করবে। তাহলে একটা আমরা বানাবো কি, এক্সের ঘর, মানে এক্স মানে কি স্কোর, বোঝা গেল। একটা এক্সের ঘর বানাবো। সেকেন্ড ঘর বানাবো আমরা এক্স স্কোয়ারের ঘর, বোঝা গেল।
একটা কিসের বানাবো, এক্স ঘর। এবার এই রাশিগুলো আমরা এভাবে সিরিয়াল ওয়াইজ বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে প্রথমে কত রয়েছে 2, তারপরে কত রয়েছে 4, তারপরে কত রয়েছে 6, তারপরে কত 8, 10, 12, 14, 16, 18, তারপরে রয়েছে 20, বুঝা গেল। এভাবে আমরা প্রত্যেকটা স্কোর লিখে দেবো। তাহলে এখানে স্কোর রয়েছে। এবার আমরা কি করব বলো তো, এক্স স্কোয়ার করব, ঠিক আছে। তাহলে এটার এক্স স্কোয়ার করব, অর্থাৎ এক্সের স্কোয়ার করব। তাহলে 2-এর স্কোয়ার মানে কত 4, দ্বিতীয় স্টেপ এটা। 4-এর স্কোয়ার মানে কত, 4-এর স্কোয়ার মানে কত 16, 6-এর স্কোয়ার মানে কত 36, 8-এর স্কোয়ার মানে কত 64, 10-এর স্কোয়ার মানে কত 100, 12-এর স্কোয়ার মানে কত 144, 14-এর স্কোয়ার মানে কত 146, বর্গ করে নেব, দুটি সারি বানাবো। এবার আমরা দেখো যে সামেশন অফ এক্সের মান কত। সামেশন অফ এক্স মানে কি, টোটাল সংখ্যার যোগফল, টোটাল যে রাশিগুলি রয়েছে সবগুলির যোগফল। তাহলে সবগুলির যোগফল কত হবে বলো তো, সবগুলির যোগফল যদি 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, তাহলে 110। তাহলে সামেশন অফ এক্সের মান আমরা পেয়ে গেলাম 110। এবার এখানে মানটা আমরা বের করব কি, সামেশন অফ এক্স স্কোয়ারের মান, অর্থাৎ এই যে এক্স স্কোয়ার রয়েছে টোটাল এগুলো যোগ করতে হবে, টোটাল যোগ করতে হবে, বোঝা গেল। তাহলে টোটালটা এই ঘরের যোগফল কত হবে দেখে নাও, 1540, কত 1540 এই ঘরেরগুলো, বোঝা গেল। এই যে 4 + 16 + 36 + 64 + 100 144, এভাবে সিরিয়াল ওয়াইজ সবগুলো যোগ করে নেবে। তাহলে যোগফল আমরা পেয়েছি 1540, অর্থাৎ সামেশন অফ এক্স স্কোয়ারের মান পেয়ে গেলাম আর সামেশন অফ এক্সের মান পেয়ে গেছি। এবার আমরা এন এর মান বের করব। এন এর মান কত, এন মানে হচ্ছে আমি কি বললাম যে কতগুলি স্কোর রয়েছে, স্কোরগুলির যোগফল না কিন্তু কতগুলি স্কোর রয়েছে। তাহলে এক, দেখো কতগুলি স্কোর রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10খানা স্কোর রয়েছে। তাহলে আমরা কি কি মান পেলাম বলো তো, সামেশন অফ এক্সের মান পেলাম কত 110, সামেশন অফ এক্স স্কোয়ারের মান কত পেলাম আমরা 1540, বুঝা গেল। এবার এই মানগুলো জাস্ট আমরা কি করব, সূত্রতে বসিয়ে দেব। এবার আমাদের সূত্র হচ্ছে কি, আমরা কোন পদ্ধতিতে করব অঙ্ক, আমি বললাম যে সেকেন্ড পদ্ধতি। তাহলে সেকেন্ড পদ্ধতির সূত্র কি, সেকেন্ড পদ্ধতির সূত্র হচ্ছে 1/n √n ইন্টু সামেশন অফ এক্স এর স্কোয়ার মাইনাস সামেশন অফ এক্স এবং তার হোল স্কোয়ার। এই জাস্ট এটা কিন্তু মাথায় রাখবে, এই ক্ষেত্রে অনেকেরই ভুল করে। এবার দেখো মানগুলো বসিয়ে দাও, 1/n, n এর মান কত 10, এবার √, এভাবে n এর মান কত 10, এই যে আবার সামেশন অফ এক্স স্কোয়ারের মান কত, সামেশন অফ এক্স স্কোয়ার কোথায় আছে, এই যে 1540, এবার মাইনাস বসাও। সামেশন অফ এক্সের মান কত আছে, সামেশন অফ এক্স, এটা কিন্তু হোল স্কোয়ারের মধ্যে রয়েছে, এটা আমাকে কিন্তু মাথায় রাখবে, হোল স্কোয়ারের মধ্যে রয়েছে মানে শুধু আমাকে সামেশন অফ এক্সের মান বের করতে হবে, নট সামেশন অফ এক্স স্কোয়ার। এই দুটো একই, অনেক রকম একই রকম লাগে দেখতে কিন্তু একই না কিন্তু, বুঝা গেল। তাহলে সামেশন অফ এক্সের মান কত 110, এই যে দেখো 110 পেয়েছি, 110 এই মানটা বসিয়ে দেবো। তাহলে 110, তারপরে কি রয়েছে স্কোয়ার রয়েছে, হোল স্কোয়ার দিয়ে দাও। এবার আমরা কি করব, 1/10 ইন্টু এটাকে গুণ করো, কত হবে 10 ইন্টু, তাহলে 1540 আর দুটো শূন্য 15400, মাইনাস 110কে গুণ করলে কত হবে 11 121, 121 আর দুটো শূন্য, বোঝা গেল। তাহলে গুণ করে নেবে, দেখবে গুণ করলে 12100 আসবে। এবার 12100 আসবে, এবার আমরা 1/10 বসিয়ে দিলাম। এবার রুট রয়েছে 1540 থেকে 12140 বাদ দাও, কত হবে 0 0 3300, কত হবে 3300। এবার আমাকে এই 3300টাকে ভাঙতে হবে, ঠিক আছে। এই যে রুটের মধ্যে যে 3300 রয়েছে এটাকে আমাকে ভাঙতে হবে। তাহলে এটাকে কীভাবে ভাঙবো দেখো, এদিকে ভাঙি, 3300 রয়েছে, তাহলে 33কে যদি আমরা ভাঙি তাহলে 3 1 3 3 1 3 আর দুটো শূন্য বসে গেল, বুঝা গেল। আবার যদি ভাঙি 11 1 11 ভেঙে দিলাম, ঠিক আছে। আবার 100কে ভাঙো, 10 10 100, বুঝা গেল। তাহলে আমরা কি করব, 1/10 ইন্টু এই মানগুলো বসিয়ে দেবো,
কত পেয়েছি 3 × 11 × 10 × 2 10। এবার আমরা কি করব 1/10 বসিয়ে দিলাম ইন্টু, এবার দেখো 2 10 মানে কি একটা 10 বাইরে চলে আসবে আর একটা উঠে যাবে। আমরা জানি যে যদি ডবল কোনো সংখ্যা থাকে রুটের ভিতরে তাহলে একটা বাইরে চলে আসে আর একটা উঠে যায়। 4টে যদি থাকে তাহলে 2টো বাইরে চলে আসবে, বাকি উঠে যাবে। 10টা যদি থাকে 5টা ভিতরে থাকবে, বাকি বাইরে চলে আসবে। ঠিক আছে, তাহলে এরকম সিস্টেম, এই 10টা বাইরে চলে এলো, 10 বাইরে চলে এলো আর বাঁচলো কত কি 3 × 11। 3 × 11, 3 × 11 মানে কি 3 × 11 মানে এখানে লিখে দিচ্ছি 3 × 11। এবার 10 10 কেটে গেল, তাহলে আমার বাঁচলো শুধু কত, বাঁচলো আমার √33। এবার এই √33কে ভাঙতে হবে, এখানেই কিন্তু খেলা রয়েছে। √33 আমরা জানি যে √36কে ভাঙা যায়, √36 মানে হচ্ছে 6, আবার √25 ভাঙা যায় মানে √25 মানে 5, 5-এর 6, √36-এর মান 6। কিন্তু √33 আবার কীভাবে ভাঙবো, এ তো সমস্যায় পড়ে গেলাম। হ্যাঁ, √33 এটা ক্যালকুলেটর ছাড়া তো হবে না, এর পরীক্ষায় তো তোমাদের ক্যালকুলেটর নিয়ে যেতে দেবে না, প্রোহাইবিটেড রয়েছে। তাহলে সেক্ষেত্রে √33-এর মান কীভাবে বের করব, তাহলে চলো দেখা যাক। এই √33-এর মান খুব 10 সেকেন্ডে, মাত্র তোমরা 10 সেকেন্ডে বের করে নিতে পারবে। তার জন্য একটা ট্রিক্স বলছি, তোমরা এইটুকু টুকে নাও, তারপরে আমরা সেই √33-এর মানটা বের করব। এটুকু যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে দেখো এই √33কে আমরা কিভাবে ভাঙবো, তাই তো। এবার দেখো সর্বপ্রথমে আমরা দেখব যে √33-এর আগের কোন রুট রয়েছে এবং √33-এর পরে কোন রয়েছে। তাহলে √33-এর আগে যদি আমরা দেখি √25 একটা আমরা পাবো 5-এর। এবার তারপরে আরেকটা সংখ্যা 33-এর পরে √36 আমরা দেখতে পাবো। তাহলে তোমরা একটা বলো তো যে 33 থেকে 25টা বেশি কাছে না 36টা বেশি কাছে। তাহলে 33 সংখ্যাটা কোন সংখ্যার বেশি নিকটে রয়েছে, অবভিয়াসলি 36 সংখ্যার নিকটে রয়েছে, তাই তো। তাহলে আমরা কি করব, তাহলে আমরা করব এই যে 36 সংখ্যাটা লিখব, যেটা কাছে রয়েছে, যেই সংখ্যাটা, যেই রুটের সংখ্যাটা √33-এর কাছে রয়েছে। তো কত রয়েছে √36, তো 36 লিখবো, রুটটা লিখবো না। এবার মাইনাস, আচ্ছা এবার বলো তো 33 আসতে হলে 36 থেকে কত মাইনাস করতে হবে আমাদের, 3। ঠিক আছে, তো 3 আসলে আমাদের কি পাবো, অবভিয়াসলি 33 পাবো। তাহলে এটাকে, এই যে বড় সংখ্যাটাকে আমরা ধরবো, যেটা নিকটে থাকবে 33-এর, হ্যাঁ, তাহলে এটাকে এ ধরবো আর এটাকে আমরা কি ধরবো, বি ধরবো। অর্থাৎ 36কে বি এবং যত দিয়ে মাইনাস করতে হয় তাকে বি ধরবো। এবার সূত্র হচ্ছে, তাহলে এবার দেখো সূত্র হচ্ছে আমরা কি লিখবো, অ্যাপ্রক্সিমেট, যে মানটা বের করবো সেটা অ্যাপ্রক্সিমেট চিহ্ন √a মাইনাস b/2 × √a। ঠিক আছে, তাহলে দেখো √এর মান কত, এর মান কত দেখো 36, তাহলে এর মান কত বসে দেবো 36, মাইনাস বি এর মান কত 3, তাহলে 3 বসিয়ে দিলাম, বুঝা গেল। এবার 2 আবার √এর, অর্থাৎ এর মান কত 36, √36, বুঝা গেল। এবার দেখো √36 মানে কত 6, মাইনাস 3 থাকলো, আর 2 × √36 মানে কত, √36 মানে হয়ে গেল তোমার 6। তাহলে এটা কাটাকাটি করে দাও, 2 × 3 = 6 বা 3 × 2 = 6। এবার এখান থেকে 6 মাইনাস আমরা কি পাচ্ছি 2 × 2 = 4। ঠিক আছে, এটা ভাঙলে আমরা পাচ্ছি 4। তাহলে 6 থেকে এই যে এটা মাইনাস করতে হবে, কত 6 মাইনাস 1/4 মানে কত বলো তো, 1/4 মানে হচ্ছে 0.25। তাহলে 6 থেকে 0.25 যদি আমরা মাইনাস করি তাহলে আমরা পেয়ে যাব 5.75 প্রায়, বুঝা গেল। এটা থেকে এটা আমরা যদি মাইনাস করি তাহলে আমরা পাবো 5.75। অতএব √33-এর মান কত হবে 5.75। দিস ইজ দ্য আনসার, বুঝতে পারলে। তাহলে এটা ছিল তোমাদের √33, বা যেগুলো রুটকে ভাঙা যায় না বা সরাসরি মান বের করা যায় না, সেই রুটগুলোকে ভেঙে আমরা কিভাবে মান বের করব, তার এটা পদ্ধতি, বুঝা গেল। তাহলে এই ছিল পদ্ধতি। এর মান বি এর মান খুব সহজভাবে, একইভাবে তোমরা আমাকে বের করে দেখাবে √46-এর মান তোমরা আমাকে বের করে দেখাও। ঠিক আছে, তোমরা কমেন্টে অবশ্যই √46-এর মানটা আমাকে বের করে দেখাবে এই সূত্র প্রয়োগ করে, বুঝা গেল। তো এই ছিল তোমাদের আনগ্রুপ বা অবিন্যস্ত ডেটার মাধ্যমে কিভাবে এসডি বা সম্মুখ বিচ্যুতি নির্ণয় করবে তার পদ্ধতি। ঠিক আছে, তাহলে সম্মুখ বিচ্যুতির মান আমরা কত পেলাম, এসডি 5.75। দিস ইজ দ্য আনসার। খুব ইজি পদ্ধতি রয়েছে। এর পরবর্তীতে আমরা
সারির মাধ্যমে অর্থাৎ বিন্যস্ত বা গ্রুপ ডেটার মাধ্যমে কীভাবে নির্ণয় করতে হয় সেটা নির্ণয় করব। ঠিক আছে, তো সুস্থ থেকো, ভালো থেকো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। ধন্যবাদ।